মানুষটার বর্তমান পরিস্থিতি দেখে হয়তো কারণ আমরাই বা কি করছি? আমরা তো কিছু করতে পারছি না। এরকম না যে আমরা রাস্তায় গিয়ে মারামারি করছি, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরছি, সেটা না। কিন্তু অন্তত মানসিকভাবে একটা অশান্তিতে থাকি যে একটা দেশের এই অবস্থা, এই অবস্থায় যদি নাকি কারো খারাপ না লাগে, যদি কেউ মনে করে ধুর যা হচ্ছে, হচ্ছে আমার কি হচ্ছে? আমি তো ভালোই আছি। এই কথা বলে যদি কেউ মনে করে তার আসলে কোন দেশ থাকা উচিত না। তার ওই রোহিঙ্গাদের মতো ওইভাবে আরেক দেশে গিয়ে থাকা দরকার। আর ২য় যে ভাই প্রশ্ন করলেন যে আ আপনার ভারত কিছু সুবিধা নিবে। আসলে দেখুন বয়সেও ভোট দিতে পারেন নাই এখনো। জি। না ওইটা তো ওই স্বপ্ন তো আর এখন দেখারই প্রয়োজন নাই। কারণ এখন ভোট যারা মানে মৃত মানুষ ভোট দিচ্ছে এইসব নিয়ে আর কথা বলার দরকার নেই। আমি একজন রাজনীতিবিদের সাথে আমার ২ দিন আগে কথা হচ্ছিল। নাম বললাম না। তো তিনি আমাকে কিছু কথা বলছিলেন। আমি বললাম যে, "ভাই আপনারা একটু কথা-টথা বলেন। এখন তো কথা বলার দরকার। আপনি তো একেবারে চুপ হয়ে আছেন।" তো তিনি আমাকে বলছিলেন, খুব মানে আমার খুব ভাল লেগেছে কথাগুলো। সেটা হচ্ছে যে, "ইলিয়াস কি বলবো বলো? আমি যা বলবো, ধরো আমি এখন কি বলবো? আমি বলব যে ওরা ভোট চোর। এটা সবাই জানে। আমি বলব যে ব্যাংক ডাকাত। এটাও সবাই জানে। ওরা গুম করে সেটাও জানে, খুন করে সেটাও জানে। আর কি বলবো? এখন যা বলছি না, এগুলো ওদের কাছে গুরুত্বহীন। এখন যদি বলি, উনি যে কথাটা সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে যে, এখন যদি বলি যে ওবায়দুল কাদেরকে হাতি ধরে তারপরে ধর্ষণ করেছে। এইটা তাহলে একটা আনকমন কথা। কমন অন্য কোনো কিছু কিন্তু আনকমন না। মানে ওরা ভোট চুরি করে, ওরা ধান চুরি করে, চাল চুরি করে, এটা স্বাভাবিক কিছু না। মানে এই সরকারের প্রতিটা মুভমেন্ট মানুষের কাছে স্পষ্ট, যদিও তারা মিডিয়াকে নিয়ন্ত্রণ করে রাখছে প্রচন্ড ভাবে, তারপরেও মানুষ সবকিছু জানে এবং গত বেশ কয়েক বছর ধরে ইউটিউব কেন্দ্রিক যেই অনুষ্ঠানগুলো, ইউটিউব কেন্দ্রিক যেই আমাদের আলোচনা বা সবকিছু তুলে ধরা মানুষের সামনে, তাতে মানুষ আরো অনেক বেশি তথ্য জানতে পারছে। না, না, আপনি তো এখন ডক্টর কনক সারোয়ার হচ্ছে এখন কথিত সাংবাদিক। আমরা হচ্ছে কেউ আবার কেউ বলা হয় যে ইউটিউবার, অনলাইন ব্যক্তিত্ব। বেটা ইউটিউবার, তোরা যারা বাংলাদেশে সাংবাদিক আছিস, তোদের গলায় দড়ি দেওয়া দরকার। তোদের গলাতে দড়ি দিয়ে মারা যাওয়া দরকার। কারণ হচ্ছে একটা ইউটিউবার আমার একটা ভিডিও বা ডক্টর কনক সারোয়ারের একটা ভিডিওতে কত ভিউ আছে আর তোর একটা এরকমও মানে খুব যারা বিরাট বড় চ্যানেল মনে করে ৭১ টিভি। ৭১ টিভির ভিডিও আপনি যান তাদের ইয়েতে যান ইউটিউব চ্যানেলে গেলে দেখবেন ৩৪ জন ভিউ হয়েছে। ১ সপ্তাহ আগের ভিডিও। ৩৫ জন, ১০০ জন, ১৫০ জন। ইউটিউবার তো তারা যাদের আমরাও ইউটিউব থেকে ইনকাম করি, তারাও ইউটিউব থেকে ইনকাম করছে বাংলাদেশের চ্যানেলগুলো। অতএব তারা ইউটিউবার, আমরাও ইউটিউবার মেনে নিলাম। তো ইউটিউবার তোরা আমার চেয়ে কম দামি ইউটিউবার। আমি তোর চেয়ে বেশি দামি। ইলিয়াস, এই ব্যাপারে আমি একটু বলতে চাই, ইউটিউব থেকে আমাদের যে ইনকামের যে জায়গাটা সেটি অনেকটা গৌণ। মুখ্য কারণ হচ্ছে আমি এবং আমরা কিন্তু আমাদের কপিরাইট ক্লেম কখনোই করি না। আমাদের সবকিছু কিন্তু ফ্রি, যার ফলে দেখা যায় যে এক একটা ভিডিও ১০০ জন ৫০ জন বিভিন্ন চ্যানেলে তারা ব্যবহার করছে, তারা সেটাকে মনিটাইজ করছে, তারাও ইনকাম করছে। তো আমাদের বিষয়টা হচ্ছে যে মানুষের কাছে তথ্যগুলো পৌঁছানো। তো আমাদের প্রচুর দর্শক আছেন। আমি আবারও আপনার কাছে ওনার কথাটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করো। আমি ওই কথাটা একটু বলি। সেটা হচ্ছে যে উনি বলছিলেন যে ভারত এখানে দাঙ্গা ফ্যাসাদ তারপরে এগুলো করছে, এগুলো করে তারপরে বাংলাদেশ দখলের একটা পায়তারা করবে। আসলে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে বলছি যে ভারত যে একেবারে যে দখল করবে না তা না কখনোই। কিন্তু এই মুহূর্তে যেই পররাষ্ট্রমন্ত্রী বলেন যে বাংলাদেশের দুষ্টু আপনার ব্যবসায়ীরা তারা গিয়ে ওইখানে অস্ত্র-টস্ত্র নিয়ে তারপরে ভারতে গিয়ে গোলাগুলি করে, সেই গুলির ভয়ে হচ্ছে বিএসএফ তাকে গুলি করে। আর কি কিছু দরকার আছে? মানে ভারতের এর চাইতে ভালো ভারত যদি দখলও করে তাহলে ভারতের মন্ত্রী এত সুন্দর করে বলবে না তাদের পক্ষে। অতএব দখল করার আর দরকার নাই। দখল হয়ে গেছে। এটাতেও যদি আওয়ামী লীগের যেসব লোকজনের মনে হয় যে বাংলাদেশ এখনো দখল হয় নাই, তাহলে তার সমস্যা আছে। এই সমস্যাটা আমাদের না। জি, ইলিয়াস, ধন্যবাদ। আমি আবার আসছি আপনার কাছে। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমজাদ। আমজাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমজাদ সাহেব বলুন আপনার এই শতকের মুক্তিযোদ্ধাদের আমার মন থেকে শ্রদ্ধা এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমার কাছে আজকে ঈদের দিনের মতোই মনে হচ্ছে। ছোটবেলায় ঈদে অনেক বেশি খুশি হইতাম, মনে হয় আজকে এর থেকেও বেশি খুশি লাগতেছে আপনাদেরকে দেখতে পাচ্ছি। দেলোয়ার ভাইকে মিস করতেছি। দেলোয়ার ভাই থাকলে আমার মনে হয় দেশপ্রেমিকদের একটা মানে খুব মেলা হয়ে যেত আর কি। আসলে দেশ নিয়ে মধ্যরাতীয় নির্বাচন সরকার নিয়ে বলতে চাচ্ছি না, কারণ এটা নিয়ে অনেকবার বলছি, অনেক শুনছি, আপনারা সবসময় আলোচনা করেন, এক প্রকার বোর হয়ে গেছি আর কি। তো আপনাদের মতো আমরাও আশা করছি, যেমন শেখ হাসিনা বা বর্তমান সরকার আগে বলতো ওনাদের টার্গেট ছিল ভিশন 2021,
এখন সেই ভিশন 2021 চলতেছে, হোপফুলি এটার এন্ড হবে। আপনাদের মতো আমরাও আশা করতেছি ইনশাল্লাহ। আপনারা যেটা জি, স্বপ্ন ধন্যবাদ। দেখতেছেন আপনাদেরকে আমরা এয়ারপোর্টে রিসিভ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আমজাদ সাহেব, ধন্যবাদ। আমরাও অধীর আগ্রহ অপেক্ষা ভাই, আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই। দেশে ফিরে যেতে ইনশাল্লাহ 2021-এ সেটি সম্ভব হবে আমরা আশা করি। এবং আমরা এই 2021-কে কেন্দ্র করে আমরা বেশ কিছু নতুন পরিকল্পনা করছি। আমরা আশা করছি ইউটিউব চ্যানেলের পাশাপাশি একটি অনলাইন টেলিভিশন, যেটি আমি এবং ইলিয়াস ইতিমধ্যে কথা বলেছি, একটি পরিকল্পনা আমাদের আছে। পাশাপাশি মেজর দেলোয়ার, কর্নেল শহীদ, ডক্টর পিনাকি ভট্টাচার্য, ডক্টর তাজ হাশমি, সবাইকে নিয়ে আমরা আপনাদের সাথে সরাসরি কথা বলার মতো বেশ কিছু অনুষ্ঠান করব, সে পরিকল্পনা আছে। জনাব মোজাম্মেল হক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সিঙ্গাপুর থেকে বলতেছিলাম। জি, স্পেশালি আপনাদের দুজনকে একসাথে পেয়ে আসলে ভীষণ খুশি। আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না যে কথা বলতেছি। যদিও আপনাদের প্রত্যেকটা কথার সঙ্গে আমি সবসময়ের জন্য সম্মতি গ্রহণ করি, বিকজ এটা আপনাদের নৈতিক কথা এবং যুক্তিসঙ্গত কথা। দেশের জন্য এই মুহূর্তে আমি মনে করি আপনাদের মতো এত বড়, আমি এক কথা মনে করি যে সবার জন্য আপনার এই দেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য আপনার এক একজন সেনাপতি, আর জি, আমরা ধন্যবাদ। হচ্ছে সেই সৈনিকের ভূমিকা পালন করব ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে সবসময়। তবে জি, সার্বিকভাবে ধন্যবাদ। 2021 সালে আমি একটা জিনিস আশা করি, যে আমরা যে স্বপ্ন দেখি আপনাদের মাধ্যমে, আপনাদের আলোচনার মাধ্যমে, সেই স্বপ্নের বাস্তব রূপ দেখতে চাই। এবং তার জন্য যেগুলো মানুষকে বা কি বলা চলে, যে সত্যকে প্রকাশিত করার মাধ্যমে মানুষকে জাগ্রত করা, যে ঘুমন্ত জনগণকে একটু জাগ্রত করা, যে আমরা ঘুমাইতে ঘুমাইতে নিঃশেষ হয়ে যাচ্ছি দিনের পর জি, দিন। জি, ধন্যবাদ আমাদের মোজাম্মেল জাগ্রত সাহেব। হওয়া উচিত। এবং আমাদের যেমন দায়িত্ব আছে, তেমনি আপনারাও আপনাদের স্ব অবস্থান থেকে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে নিশ্চয়ই জাগ্রত করবেন, তারাও সাহসী ইনশাআল্লাহ। ভূমিকায় যেন অবতীর্ণ হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব হিসাম, আসসালামু জনাব আলাইকুম। হিসাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আলহামদুলিল্লাহ। আমি ঢাকা থেকে বলছিলাম। আমি একটা স্টুডেন্ট মানুষ। তো আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই সরকারের মানে আমি কোনো রাজনৈতিক দল করি না, এমনি যে একজন সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন করছি, যে এই সরকারের যদি কোনোভাবে পতন হয় তাহলে পরবর্তী সরকার কোনটা হবে? যদি বিএনপি হয় তাহলে তারা কি ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করতে পারবে? আপনি দেখুন মানে বর্তমানে কিন্তু তাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় সেক্টরে সেক্টরে তাদের অবস্থান। তা আবার তখন আবার এমন হয়ে যায় যে গাদ্দাফি যেমন স্বৈরাচারে একটা পতন হওয়ার পরে গাদ্দাফি লিবিয়া একেবারে শেষ করে দিচ্ছে। এখন মানে ওরকমের কিছু না হয়ে যায়, মানে আমি একটু এই সম্পর্কে একটু ক্লিয়ার জি, ধারণা। জি, জি, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ জনাব হিসাম। ইলিয়াস, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হাসিনার পতন, স্বৈরাচারের পতন, এবং বাংলাদেশের মানুষই তখন ঠিক করবে অন্তর্বর্তীকালীন কে চালাবে, ইলেকশন কিভাবে হবে, সবকিছু মিলে। আমি খুব সংক্ষেপে 10 সেকেন্ড একটা মন্তব্য চাই আপনার। আমাদের এইখানে আপনার ওই যে জামাতের একটা প্রোগ্রাম হয়েছিল, এখানে একজন মুরব্বী, উনি মুক্তিযোদ্ধা, সম্ভবত চিটাগাং এর কোন একটা এলাকার আর কি জামাতের আমির বা কিছু একটা ছিলেন। উনি একটা কথা বলেছিলেন যে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে শয়তান দেখার একটা সুযোগ করে দিয়েছে। ধরুন পৃথিবীতে যত শয়তান আছে এই সব শয়তানকে এক জায়গায় এনে একটা সংগঠন করেছে এবং সেই সংগঠনের নাম দিয়েছে আওয়ামী লীগ। এই সরকার পতন হবার পরে যদি শয়তানও আসে তাও এর চেয়ে ভালো হবে, এটা কনফার্ম থাকেন। সো এরপরে কি হবে এটা চিন্তা করার দরকার নেই, এটারে পতন হইতে দেন আগে। জি, জি, ধন্যবাদ। জনাব আবিদুর রহমান, জি, আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন? জি আমি কুয়েত থেকে কইলাম ভাই, আপনারা কেমন আছেন? ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। 2021 ভাই কোন প্রত্যাশা? কুয়েত থেকে 4 জন আছি ভাই। আমরা 4 জনের একটা কথা উনথা। জি, জি, বলেন বলেন। বলেন। জি ভাই, মাথায় না। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো, আপনারা ভালো আছেন? জি, আছি। আপনাদের কোনো জিজ্ঞাসা আছে, কোনো প্রশ্ন বা বক্তব্য আছে কিছু? জি, আমার একটা প্রশ্ন আছে। আমি আজ জি, 26 বছর ধরে কুয়েত বাস করলাম, কিন্তু আমার জীবনে এরকম বিচার দেখছি না, ম্যাজিস্ট্রেটও দেখছি না। 100-150 কেস একজন মানুষের উপরে ম্যাজিস্ট্রেটে লয় কেমনে? এরা কোন ধরনের ম্যাজিস্ট্রেট? জি, ধন্যবাদ। ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ
উনি বলছেন, তুমি তো বুঝতে পারছো, উনি বলতে যাচ্ছেন যে একজনের বিরুদ্ধে 100-150 কেস। এই যে ম্যাজিস্ট্রেটরা কি এগুলো দেখে না? এরা কি ধরনের ম্যাজিস্ট্রেট যে 100-150 কেস একজন মানুষের বিরুদ্ধে, এটাও তারা বিশ্বাস করে এবং মানে? খুব সংক্ষেপে 10 সেকেন্ড। কারণ হচ্ছে ওই চেয়ারে এখন যারা বসে আছে তারা হচ্ছে কালো মানিক। এই কালো মানিকদের আদালতে এর চেয়ে বেশি কিছু পাওয়া সম্ভব নয়। তাই আমি মনে করি যে এই আদালত এগুলোকে এখন মানে অবমাননা করার সময় এসেছে। এইসব আদালত এগুলো মানা ঠিক না, কারণ এটা অবৈধ সরকার, অবৈধ আদালতে অবৈধ জিনিসপত্রকে বৈধতা দিচ্ছি হচ্ছে আমরা। তো এই বিএনপি বা জামাত যাদের মামলা টামলা আছে, আমি মনে করি এদের বলা উচিত যে আমরা আদালত মানি না, এইসব হাজিরা টাজিরা দিতে পারবো না, যা পারেন করেন। না, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সরকারি যেখানে অবৈধ সেখানে তার সকল অপারেটরস অবৈধ, এবং আমরা তো কোর্টে সকল কার্যক্রম দেখি, আমরা বুঝি যে কোত্থেকে কি হয়। বিচারকদের তো অনেক তথ্য ফাইল আসছে। ইতিহাস লিখে দিচ্ছেন আপনি এক কর্নেল অলি আহমেদকে আপনি এনেছিলেন এক প্রোগ্রামে, সেটা নিয়ে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনাদেরকে এখন রাষ্ট্রদ্রোহী মামলা, সেই বই হচ্ছে বাজেয়াপ্ত করছে। এখন বিচারক যদি নাকি বলে দেয় কর্নেল অলি আহমেদকে যে ইতিহাস কি হবে, যে ব্যক্তি নিজে থেকে ইতিহাস রচনা করেছেন সেই ব্যক্তিকে বিচারক বলে দিচ্ছে যে ইতিহাস কেমন হবে, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হইতে পারে না। তাও সেই বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা আগেই ছিল, যে বিচারপতি এই জিনিসগুলোর জন্য বিএনপি দায়ী। কারণ হচ্ছে ধরুন বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন জিয়াউর রহমানের উচিত ছিল তার আগে যারা এই বাংলাদেশে ভোট ডাকাতি করেছে, মানুষের কম্বল চুরি করেছে, যারা ব্যাংক ডাকাতি করেছে, তাদের মরণোত্তর বিচার করা। তাদেরকে তো মেরে ফেলেছিল, কিন্তু মরণোত্তর বিচারটা করা উচিত ছিল। এবং তারপরের থেকে জিয়াউর রহমানের নিয়ে এখন এত কথা বলা হয়, সেই জিয়াউর রহমান যে শেখ হাসিনাকে দেশে নিল, তার 16 দিনের মাথায় জিয়াউর রহমানকে খুন করা হলো, সেটারও বিচার হওয়া দরকার ছিল। যে এতদিন কোনো সমস্যা হয় নাই, তোমার দেশে আনার পরেই সে মূল্য কিভাবে, ওইটারও বিচার হয়। এবং ইতিহাস, বিশেষ করে যে ইতিহাস এখন বিকৃত করা হচ্ছে, এই ইতিহাসগুলো যদি বিএনপি ঠিক মতো সংরক্ষণ করতো, আমি অনেক গুরুত্বপূর্ণ মানুষ যারা আমাকে অনেক তথ্য দিবে, সেই তথ্যগুলো তারা ঘাটতে গিয়ে দেখে যে বাংলাদেশ বেতার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেগুলো আপনার মিউজিয়ামে রাখা হয়েছিল, যেগুলো খুব গুরুত্বপূর্ণ ডাটা, সেই ডাটাগুলো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। অতএব বিএনপির এগুলো জানানো উচিত ছিল যে আসলে স্বাধীনতার ঘোষণা কে দিল, এই আওয়ামী লীগের বিএলএফ নামে যে সংগঠন ছিল, সেই মুজিব বাহিনীর ভূমিকা মুক্তিযুদ্ধে কি ছিল, এগুলো বিএনপি জানাই নাই। না জানানোর কারণেই আজকে এই অবস্থা। না, এটাই মানে ইতিহাসের অনেক জায়গায় আসলে আওয়ামী লীগ যেভাবে ইতিহাস এবং সকল কিছু নিয়ে রাজনীতি করছে, বিএনপি অনেক কিছু থেকে দূরে ছিল, যার ফলে একটা জেনারেশন গ্যাপ হয়ে গেছে আমাদের বর্তমান তরুণ প্রজন্মের সাথে। ইলিয়াস, আমরা একটু অন্য দিকে যাই। জনাব লাবলু, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। খুব সংক্ষেপে শুনতে চাই। জি ভাইয়া, আমি সৌদি আরব থেকে বলছিলাম, রিয়াদে। আমি অসুস্থ, তারপরেও এতক্ষণ ধরে বসেছিলাম আপনাদের দুইজনকে দেখার জন্য। আমার আমি গতকালকে আপনার একটা অনুষ্ঠান দেখছিলাম, ওই আমাদের মাহমুদুর রহমান স্যারকে নিয়ে করছিলেন, এবং ইলিয়াস ভাই আরেকটা করছিলেন তন্ময়কে নিয়ে। তো আমরা সবসময় আপনাদের এগুলো দেখি, এখন শুনতেছি বাংলাদেশের রিজার্ভ নিয়ে হাত দিচ্ছে বাংলাদেশ সরকার। এই করোনা পরিস্থিতিতে মিডল ইস্টের অনেক মানুষের কাজ নাই, ঠিক আছে? আমরা বেসরকারি কোম্পানিতে কাজ করি বলে আমাদেরকে মনে করেন স্যালারি দিচ্ছে, ঠিক আছে, কিন্তু হাজার হাজার মানুষের এখানে কাজকর্ম নেই। কিন্তু এই সমস্ত বিলিয়ন বিলিয়ন টাকাগুলো কোত্থেকে এরা আমার প্রশ্ন হচ্ছে কোত্থেকে এগুলো, এই টাকাগুলো এরা কোত্থেকে বিলিয়ন, মানে ওই রিজার্ভের টাকাগুলো কোত্থেকে এরা মনে করেন? না, বুঝতে পারছি এখানে একটা বিশাল গ্যাপ আছে। ধন্যবাদ আব্দুল সাহেব। ইলিয়াস, আমি বিষয়টা নিয়ে কথা বলবো যে প্রবাসে করোনা পরিস্থিতির কারণে মানুষ নিজেরাই চলতে পারছে না, নিজেরাই খেতে পারছে না, পরিবারকে টাকা পাঠাতে পারছে না, কাজ নাই, বেকার। সেখানে মাঝখানে গত মাসে একটা নিউজ দেখলাম যে 12 দিনে $1 বিলিয়ন আসছে। তো এটা কি ভূতে জোগাচ্ছে নাকি, কি বিষয়? এবং সরকার এখন আমাদের রিজার্ভে হাত দিচ্ছে। তো তার আগে আমরা একটু আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নেই। জনাব পরশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলুন। ভাই, 2021 সালে অনেক আশা। এখন তো দেশে ভাই বৈষম্য, অশ্লীলতা, তারপরে দুর্নীতিতে ভর্তি হয়ে গেছে। তারপরে মিডিয়া গুলা যখন যেভাবে যে কন্টেন্ট প্রচার করে, সেগুলা তো দেখা গেল যুব সমাজের জন্য অনেক ক্ষতি করে। 2021 সালে আশা করি যে এই পুরাতন সিস্টেম গুলা পরিবর্তনে আবার একটা নতুন সিস্টেমের মুখ দেখতে পাবে বাংলাদেশের মানুষ। ধন্যবাদ জনাব পরশ, ধন্যবাদ। জনাব সাইদ, আসসালামু আলাইকুম। জনাব সাইদ।
সাইদ শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম।